বেল কে বেল পাচ্ছে না পাচ্ছে তাদের তো কিছু এসে যায় না। গোটা পশ্চিমবঙ্গ জানে কারা চুরি করেছে। এবার আইনের বিচার করবে। 50 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যরা, যারা ভারতবর্ষের নাগরিকই নয়। বাংলাদেশের লোকেরা পঞ্চায়েতের নাগরিক হয়ে যাচ্ছে। বাংলাদেশের নাগরিক কি করে হচ্ছে? কালিমুদ্দিন শামস বামফ্রন্টের খাদ্যমন্ত্রী বসে যে বেআইনি রেশন কার্ড দেওয়া আরম্ভ করেছিল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদেরকে, জ্যোতি বসুরা বর্ডার সিল করতে চাননি, কাতারে কাতারে লোক ঢুকিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে ভোট ব্যাংক করেছে, খুল্লা তোষণ করছে। জামিন পেয়েছে, নির্দোষ তো সাব্যস্ত হয়নি এখনো অবধি। বেল কে বেল পাচ্ছে না পাচ্ছে তাদের তো কিছু এসে যায় না। গোটা পশ্চিমবঙ্গ জানে কারা চুরি করেছে। এবার আইনের বিচার করবে। 50 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছে, এমনি জামিন পায়নি। 50 লক্ষ টাকা জমা করতে হচ্ছে নগদ করকরে, আবার 25,000 টাকা জোড়া বন্ড। হ্যাঁ, তো লালু প্রসাদ যাদবও বেল পেয়েছিল, আবার জেলের মধ্যে ঢুকেও গেছিল, কবছর জেল খেটেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী সেও জেলে গেছিল, বেল পেয়েছিল, বেল পেয়ে আবার জেলেও গেছিল। তো এগুলো আইনের পথে হাঁটবে। কোথাও গিয়ে যে জামিন পেয়ে যাওয়া, এটা তো একদিক থেকে বলা যায় ব্যর্থতা। না, একদম কারোরই ব্যর্থ নয়। বেল ইজ দ্য ল, জেল ইজ নট দ্য ল। তো বেল পেয়েছে মানে নির্দোষ প্রমাণ হয়ে যায়নি। আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি মালদাতে একেবারে 12 দিনের মাথায় আবার গুলি চললো, শুট আউট চললো। কিভাবে দেখছেন বিষয়টা? এ তো তৃণমূল কংগ্রেস বলবে। তো এটা তো তৃণমূল কংগ্রেসের বলার কথা। সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্যরা, যারা ভারতবর্ষের নাগরিকই নয়। বাংলাদেশের লোকেরা পঞ্চায়েতের নাগরিক হয়ে যাচ্ছে। বাংলাদেশের নাগরিক কি করে হচ্ছে? এত জঙ্গি যারা এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাচ্ছে, তৃণমূলের কাউন্সিলর, সব তো তৃণমূল, সব তৃণমূল কাউন্সিলর, তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, সব দিকে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাই তৃণমূলকেই দায়টা নিতে হবে, কোথাও বিরোধী নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষ নাকি তৃণমূলকে ভোট দিয়েছে। তো মানুষ যদি তৃণমূলকে ভোট দিয়ে থাকে, তাহলে এই মানুষগুলো বাংলাদেশ থেকে এসে কি করে ভোটার হয়ে যাচ্ছে? পঞ্চায়েত প্রধান দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে। এটা তো আমরা বহুদিন ধরে বলে যাচ্ছি। এটা বাঙালি হিন্দুকে ভাবতে হবে আগামী দিনে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু থাকতে পারবে কি পারবে না। সাম্প্রদায়িক তকমা দিয়ে আর সিপিএম এর ওই ন্যাকা সুরসুরানি নেতাদের কথা শুনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরু খাচ্ছে, আর মোহাম্মদ সেলিম বলছে আরএসএস সাম্প্রদায়িক। মোহাম্মদ সেলিম শুয়োরটা কবে খাবে? মোহাম্মদ সেলিম কবে শুয়োর খেয়ে নিজেকে সেকুলার প্রমাণ করবে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো গরু খেয়ে প্রমাণ করে দিল। নাকি প্রাক্তন কমিউনিস্ট নেতা রেজ্জাক মোল্লার মতন বলবেন আমি আগে মুসলমান তারপর কমিউনিস্ট? এটা বলবেন কি? এখানে প্রশ্ন হচ্ছে এই যে অনুপ্রবেশ নিয়ে, যেটা আপনি এক্ষুনি বললেন, একজন নয় দুজনে বারবার এই অনুপ্রবেশ দেখতে পাচ্ছি। এখানে তৃণমূলের পঞ্চায়েত প্রধান একজন মহিলা, তিনি বাংলাদেশে। শুনুন, তৃণমূল প্রসেসটাকে ক্যারি অন করে নিয়ে যাচ্ছে একদম খুল্লা পরিষ্কার। 85 সালে কালিমুদ্দিন শামস বামফ্রন্টের খাদ্যমন্ত্রী বসে যে বেআইনি রেশন কার্ড দেওয়া আরম্ভ করেছিল বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদেরকে, জ্যোতি বসুরা বর্ডার সিল করতে চাননি। ওদিককার ভাষা, খাওয়া দাওয়া সব এক, আমরা তো এক, এটা বলে ধামাচাপা দিয়ে কাতারে কাতারে লোক ঢুকিয়েছে। মিডিয়াও ছিল না সেরকম একটা। 34 বছর আগে জানতে পারিনি বর্ডারগুলো হিন্দু শূন্য হয়ে গেছে, বর্ডারের গ্রামগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলোকে ভোট ব্যাংক করেছে, খুল্লা তোষণ করছে। মানে এটা কি চলতেই থাকবে? যতক্ষণ এই ভোট ব্যাংক রাজনীতি চলবে ততক্ষণ এগুলো চলতে থাকবে। কেন এনআরসির প্রয়োজনীয়তা? কেন প্রয়োজনীয়তা আছে এনআরসির? আমার একটা সাধারণ স্কুলে কোন ক্লাসে কে বসে তার রেজিস্টার মেনটেন যদি হয়, তাহলে দেশে কারা থাকে তাদের রেজিস্টার মেনটেন হবে না? আমরা সবাই নাগরিক, আমরা সবাই মানুষ, আমরা সবাই নাগরিক। কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে অসুবিধাটা কোথায়? একটা বাড়ি কিনতে তো কোর্টে রেজিস্ট্রি করতে হয়। আমি বাড়ি কিনেছি, আমি রেজিস্ট্রি করব না, বলুক তো দেখি কার কত ক্ষমতা আছে। সুপ্রিম কোর্টের বলুক তো যে আমার বাড়ি আমি কিনেছি, আমি রেজিস্ট্রি করব না। সুপ্রিম কোর্টে আইন আছে তো, তাহলে মানুষের রেজিস্ট্রি কেন হবে না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে মালদাতে, যেখানে একেবারে দেখা যাচ্ছে 12 দিনের মাথায় মুখ্যমন্ত্রী এত কিছু বলার পরেও, এত তৎপরতা দেখানোর পরেও দেখছি আবার শুট আউট হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো দাঁত আছে, একটা দেখানোর দাঁত আর একটা চেবানোর দাঁত। বারবার করে বলেছি, হাতির দুটো দাঁতের মতন তৃণমূল আর তৃণমূলের নেতাদের দুটো দাঁত।
শাসক দলের নেতাটা যা বলবে মনে করবেন যেটা বলছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার ঠিক উল্টো কাজটা করবে। আর না হলে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় নামকা বাস্তে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নামকা বাস্তে দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই, কোনো সুপার সিএম এটাকে চালনা করছে। এবার সুপার সিএমটা কে? পশ্চিমবঙ্গের সুপার সিএমটা কে? জামাত? পশ্চিমবঙ্গের সুপার সিএম কি ফিরাদ বাবি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবিররা, যারা প্রকাশ্যে দাঁড়িয়ে বলেন ইনশাল্লাহ আমরা আজকে সংখ্যালঘু আছি, আমরা দুদিন পরে সংখ্যাগুরু হব ভারতবর্ষে, আজকে 17 আছি, আগামী দিনকে 57-র ওপর হয়ে যাব, তার মানে এটাই ওদের ইচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলছে গোটা দক্ষিণ কলকাতা হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, কালীঘাটের মন্দির তার মানে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। মমতা ব্যানার্জির বাড়ি, অভিষেক ব্যানার্জির বাড়ি, সুব্রত বক্সির বাড়ি, চন্দ্রিমা ভট্টাচার্যের বাড়ি, লক্ষ্মীরতন শুক্লার এখানে বাড়ি ছিল, কাকলি ঘোষ দস্তিদারের বাড়ি, ফিরাদ বাবি হাকিম তো ছেড়ে দিন, বাকি তৃণমূলের যত নেতাদের বাড়ি আছে, রাজীব ব্যানার্জির বাড়ি, সবার বাড়ি ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এটা তার মানে তৃণমূলের নেতারা মেনে নিয়েছে। গৌতম দেবের বাড়ি আছে এখানে দক্ষিণ কলকাতায়, গৌতম দেব তার মেনে নিয়েছে, ওনার বাড়ি নয়, ওটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যদি মেনে নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি না মেনে থাকেন তাহলে এখন অব্দি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বহিষ্কার করা হয়নি কেন? হুমায়ুন কবির যে বললো হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবো, কি অ্যাকশন নিয়েছিল তখন? এখন নাটক করার জন্য এসব সাসপেনশন এসবের নাটক করছে। মানে এই যে শুট আউট, এই অস্ত্র আসছে কোত্থেকে, খুল্লা অস্ত্র পাচ্ছে কোত্থেকে? ও বা অস্ত্র আবার পাবে কোথার থেকে? তৃণমূল তো বোমাকে শিল্পরূপে পরিণত করেছে। মেদিনীপুরে বোমা ফাটছে, খাগড়াগড়ে বোমা ফাটছে, নৈহাটিতে বোমা ফাটছে, বেলেঘাটায় ক্লাবের ওপর বোমা ফাটছে, ডায়মন্ড হারবারে, মহেশতলা, সমস্ত জায়গায় বোমা ফেটে ছত্রাঘাত, বোমা ফেটে তৃণমূলের নেতা মারা যাচ্ছে, তৃণমূলের বাড়িতে বোমা বাঁধা হচ্ছে, তৃণমূলের নেতা মারা যাচ্ছে, তৃণমূলের কার্যকর্তারা মারা যাচ্ছে। পলাশ শেখকে তৃণমূলের নেতা, বীরভূমে যার বাড়ির পাশে খড়ের গোদায় এত বোমা পাওয়া গেল, তৃণমূলের পঞ্চায়েতের নেত্রী দেগঙ্গায় তার বাড়ির সিঁড়ির নিচ থেকে বোমা উদ্ধার হয়েছিল। তো তৃণমূল বলতে পারবে কোথা থেকে অস্ত্র আসছে, কোথা থেকে বোমা বাঁধা হচ্ছে? বিহার হয়ে যাচ্ছে। বিহার তো অনেক ভালো হয়েছে, এটা বিহার না, এটা পশ্চিম বাংলাদেশ হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। আকড়া, সন্তোষপুর এসব জায়গায় গেলে পরে, নুঙ্গি, বজবজ এই লাইনে, বালিগঞ্জ থেকে বজবজের লাইনে গেলে পরে ওটা পশ্চিমবঙ্গের যা আছি না, ওটা পশ্চিম বাংলাদেশে ঢুকে গেছি, নিজেই তো বুঝতে পারি না, কেউই বুঝতে পারে না। এখানে প্রশ্ন উঠছে যে এলাকায় 12 দিন আগে আরেকটি ঘটনা ঘটলো, তার ঠিক 12 দিন পরে আবার একই ঘটনা হচ্ছে, আমরা জানি পুলিশ তৎপর হয়ে যায়, কিন্তু এখানে দেখছি তো উল্টো, 12 দিন পরে আবার শুট আউট হচ্ছে, একেবারে দেশে গুলি করে চলে যাচ্ছে, তাও আবার কি তৃণমূল দলের মানে নেতা থেকে শুরু করে পুলিশ মন্ত্রী তো মুখ্য। একটা রাজনৈতিক দলের জন্মই যখন হয় শুধুমাত্র কিভাবে করে খাওয়া যাবে, টাকা রোজগার করবে এই নিয়ে, কোনো আদর্শহীন একটা রাজনৈতিক দল, তৃণমূল একটা ক্লাব, একটা আদর্শহীন রাজনৈতিক দল যদি তৈরি হয় তো তারা এই কাজটাই করবে। ওই কিছু কিছু ক্লাব আছে না আমাদের এখানে, যা একমাত্র কাজ হচ্ছে দুর্গাপুজো করা, ওই দুর্গাপুজো ঠিক আগ দিয়ে একটুখানি হই 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 দেখা যায়, অ্যাক্টিভিটি দেখা যাবে, তারপর সারা বছর চুপচাপ। তো তৃণমূল হচ্ছে ওই ভোটের জন্য হই 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 করবে, তারপরে বাকি সারা বছর ধরে কীভাবে কামানো যায়, কোথার থেকে কামানো যায়, কোথার থেকে খাওয়া যায়, এটা করবে। পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী না পুলিশ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী না কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী, সেটাই তো আমরা জানি না। একটা মন্ত্রীর পক্ষে কি এতগুলো ডিপার্টমেন্ট সামলানো সম্ভব একটা মানুষের পক্ষে? বলে এলেন যে পুরো ব্যাপারটা দেখতে, সেক্ষেত্রে আবার 12 দিনের মাথায় আবার ঘটে যায়। আরে মমতা ব্যানার্জি তো পুলিশকে অনেক আগে বলেছিলেন অবৈধ বোমা ফোমা অস্ত্রশস্ত্র বার করতে, বকটুই কাণ্ডের পরে, তো তারপরে পুলিশ পারলো না কেন? তাহলে পুলিশ কি ইচ্ছাকৃতভাবে পার করছে না, না অন্য কোনো সুপার সিএম আছে তার অর্ডার পুলিশ মানছে না, নাকি পুলিশ মন্ত্রীর মুখে ক্যামেরার সামনে বলছে তোমরা খুঁজে বার করো, আর ক্যামেরা অফ হয়ে গেলে বলছে কিচ্ছু করতে হবে না, চুপচাপ থাকো? কোনটা? এই দুটোর বাইরে অন্য কিছু তো হতে পারে না। এই যে 12 দিনের ব্যবধানে মালদহের দুটি খুনের ঘটনা আমরা দেখলাম, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে তৃণমূলের হচ্ছে মালদহের বিধায়ক আব্দুল গনি, এবং তিনি বলছেন বিরোধী নয়, খুনের নেপথ্যে নাকি তৃণমূলের গোষ্ঠী কন্দল দেয়। দেখুন, তৃণমূলের কেন, বাড়ির লোকও তো বলছে তৃণমূলই দায়ী, কেউ বিরোধীর ওপর তো চাপাচ্ছে না কোনো কিছু। কারণ আমরা দেখুন, আমরা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা শাসন করি, আমাদের বিরোধী দল হিসেবে কাজ করি, আমরা কোথাও কোনো বলতে পারবেন যে নির্বাচনে আমরা কোথাও কোনো পাথর ছোড়া হয়, কোনো ফুল ছুঁড়ে মারা হয়, কোনো একটা পাতা ছোড়া হয়? আমরা এই রাজনীতি পছন্দ করি না। যখন আমাদেরকে বলা হয় আপনাদের তো সংগঠন নেই, হ্যাঁ, তৃণমূলের মতন বোমাবাজি করা, গুন্ডা করার সংগঠন আমাদের নেই, তাই আমরা আমাদের এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাই, আমরা মানুষকে বলি আপনারা দয়া করে ভোটের দিনকে বেরিয়ে ভোটটা দিন। যে 70% হিন্দুর মধ্যে 60% হিন্দু,
মানে 100-র মধ্যে যে 70টা হিন্দু আছে, সেই 70টা হিন্দুর মধ্যে যে 42টা হিন্দু ভোট দিতে বেরোয়, আমরা বলি 70টার মধ্যে 70টা হিন্দু ভোট দিতে বেরোন, তাহলে পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভবপর হবে। আমরা পরিষ্কার আমাদের এজেন্ডা নিয়ে কথা বলি। বাংলার কি ভবিষ্যৎ তাহলে? বাংলার ভবিষ্যৎ সেটা এখন পথেই হচ্ছে তাহলে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আর ক্ষমতায় থাকেন 26-এর পরে, তাহলে পরে বাঙালি হিন্দুকে পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যেভাবে পূর্ববঙ্গ থেকে আমরা বাঙালরা যেরকম মুসলমানের মারকে, লাথিকে, ঝাঁটাকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল আমাদের পূর্বপুরুষরা, আজকে বাংলাদেশ ফাইলস লাইভ চলছে। যারা কাশ্মীর ফাইলস আর কেরালা স্টোরিকে বিজেপির প্রপাগান্ডা বলেছিল, তারা আজকে টিভি খুলে দেখে নিক, আজকে বাংলাদেশ ফাইলস লাইভ টেলিকাস্ট হচ্ছে। এটাই পরিণতি হবে বাঙালি হিন্দুর পশ্চিমবঙ্গে। আমরা অন্যদিকে দেখছি আরেক মন্ত্রী, আমাদের কারামন্ত্রী, প্রাক্তন কারামন্ত্রী রাজ্যের অখিল গিরি, তিনি তো একবারে বাইক থেকে নেমে বোম মারার কথা বলছেন। একটা সমবায় ভোট, সেখানে মানে মনোনয়ন পেশ নিয়ে এত ঝামেলা তৃণমূলের মধ্যে, এবং যেখানে দেখাচ্ছে রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী তিনি বলছেন বোম চার্জ করব, 5 মিনিটে বুঝিয়ে দেবো, 5 মিনিটে খতম করে দেবো, বুঝবে মজা। ধরুন ওরা একটা ফালতু লোক, ওকে আমি মানুষ হিসেবেই কেউ গণ্য করে না। যে দেশের রাষ্ট্রপতির বডি শেমিং করে, সেটা মানুষ? ওর বাড়িটা বানিয়েছে, ওর বাড়িটা কি করে বানিয়েছে কাঁথিতে? ওটা একটা গোটা বাড়ি ছিল, তো ওই বাড়িটাকে ভেঙে একখানা নতুন করে আবার একটা প্রাসাদ বানিয়েছে। কোথা থেকে টাকা পেয়েছে? কি করে ও? কি করে ওখানে? ওর কথা বাদ দিন, ওকে মমতা বন্দ্যোপাধ্যায় তো সাবধান করেছে। মন্ত্রী তো চলে গেল কেন? এই মুখে একজন বন দপ্তরের অফিসারকে বলেছিলেন বলে। এখানে দাদা প্রশ্ন উঠছে, একজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তার মুখে একেবারে বোম মারার কথা, বোম মারবে। ও দেখুন, তৃণমূল সবাই এই কথাটা বলে। ও ইয়েও বলেছিল, অনুব্রত মণ্ডলও বলেছিল, তৃণমূলের বহু নেতা এরকম বলেছে। সুভাষিস চক্রবর্তীর ভিডিও ভাইরাল হয়েছিল, বলেছিল হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। তো তৃণমূলের এই ধরনের, তৃণমূল মানি এটা, তৃণমূল করতে গেলে এই ধরনের কথা বলতে হবে, নাহলে তৃণমূল করা যাবে না। হয় তৃণমূল নয় মানুষ, তৃণমূল আর মানুষ একসঙ্গে হওয়া যায় না। মানে জিনিসটা সামান্য কোঅপারেটিভ ব্যাংকের মনোনয়ন পেশ, সেখানে বোম। আরে ওখানেও তো কোঅপারেটিভ ব্যাংকটা যদি হাতে না থাকে, তাহলে পরে জালি অ্যাকাউন্টগুলো খুলবে কি করে? জালি অ্যাকাউন্টগুলো না খুললে পরে ওই সমস্ত টাকাগুলো, আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, ওগুলোকে ঘুরিয়ে ওগুলো নিয়ে জালিবদ্ধ করবে কি করে? বিভিন্ন ব্যাংক, ওই জন্য কোঅপারেটিভ ব্যাংকগুলোর প্রয়োজনীয়তা আছে। কোঅপারেটিভ ব্যাংকে নিজেদের লোক রাখতে হবে। তৃণমূলের তো লোক আর একটু, তাদের মধ্যেই তো ঝামেলা। হ্যাঁ, এবার কোনো তৃণমূলের লোক যদি খবর ফাঁস করে দেয়, নিজের লবির লোককে রাখতে হবে তো, ওই জন্যে। অন্যদিকে দেখছি স্যালাইন কাণ্ডে দেখলাম রাজ্য সিআইডি তদন্তের ভার দিয়েছে, পুরোটাই কি আইওএস, মানে ওই আরজি করার মতো? পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্যালাইনে কর্ণাটকায় অসুস্থ হতে থাকে মানুষজন। কর্ণাটকার হেলথ মিনিস্টার তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলে দেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কলকাতার থেকে এসেছিল, সেটা ব্যান করে দেওয়া হয়েছিল। তারপরেও যখন এটা হলো, তখনই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইনের ওপরে কোনো রকম টেস্টিং করা ইত্যাদি করা, এগুলোর অর্ডার কেন দেওয়া হয়নি? কিন্তু এখন দেখলাম আমাদের শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনি তো একেবারে পয়েন্ট করে বলেছেন যে ডাক্তারদের উপর দোষ চাপাচ্ছেন তিনি। ডাক্তারদের তো এটা দেখার কথা নয় যে স্যালাইনের ব্যাচটা কি, কোন কোম্পানির স্যালাইন দেওয়া হয়েছে, স্যালাইনটা ভালো কি খারাপ, এটা প্রকিউরমেন্ট টিম আছে, ল্যাব, সেন্ট্রাল ল্যাব কি সার্টিফাইড করে দিয়েছিল, কোন জায়গায় গাফিলতি হয়েছে। কুণাল ঘোষের কথা ছেড়ে দিন, ও একটা সারদায় জেল খাটা লোক, ও মমতাকে চোর বলেছিল বলে এখন মমতা স্তুতি করছে। কুণাল ঘোষের কথার কোনো ভ্যালিডিটি নেই, ওরা ইনভ্যালিড কথাবার্তা বলে। না, এখানে প্রশ্ন উঠছে যে সিআইডি তদন্তের ভার যদি দেওয়া হয়, পুরোটাই কি আইওয়াস করার জন্য? অবভিয়াসলি, যাতে সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দেওয়া যায়। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ডে টাকা দিয়েছে। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কার? এই যত স্যালাইন কাণ্ডে গিয়ে বড়বাজারের কোন দোকানের, কোন ওষুধের দোকানের মালিক, সে কোন ধাবার মালিক, তার টিকিটা কোন ক্যামাক স্ট্রিটে বাঁধা আছে, ক্যামাক স্ট্রিটের কোন অফিসে, কোন বাড়িতে, নাকি হরিশ মুখার্জি রোডের কোনো বাড়িতে বাঁধা আছে, তারপর হরিশ মুখার্জি হচ্ছে কালীঘাটের সামনে। তো এইভাবেই হচ্ছে প্রসেস।
কিন্তু এখানে একটা দাদা প্রশ্ন উঠে যাচ্ছে বারবার, যে এই যে হচ্ছে বারবার এই যে স্বাস্থ্য সচিব, আমরা সূত্রে জানতে পারছি ওনাকে নাকি মুখ্য সচিব ধমক দিয়েছে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যার আমলে একবার আরজি কর থেকে শুরু করে এই প্রসূতি মৃত্যু, এই দুটো বড় বড় ঘটনা ঘটলো, সেই স্বাস্থ্য সচিবকে কেন স্বাস্থ্য দপ্তর রাখছে এখনো? সেটাই তো হচ্ছে প্রশ্ন। আলাদিনের কোন আশ্চর্য প্রদীপটা আছে তার হাতে, কোন জিনটা আছে, কি কি জিনিস তাকে দিয়ে করানো হয়েছে, আরো কি কি করানো যেতে পারে। এমন বিশ্বস্ত, ওই সেই আলাউদ্দিন খিলজির যে বিশ্বস্ত হাবশি ছিল চাকর, যে খুনও করতে পারতো, সবকিছুই করতে পারতো আলাউদ্দিন খিলজির ইশারায়। এবার সেই রকম আলাউদ্দিন খিলজির কোনো হাবশি কিনা সেটা এখন খুঁজে বার করতে হবে। মুখ্যমন্ত্রী তিনি দেখছেন না তার স্বাস্থ্য সচিবের এই দুটো এত বড় ঘটনা ঘটেছে। এত কিছু যদি হতো তাহলে তো আখতার আলী সাহেব যে আরজি করের কাণ্ডের সমস্ত কিছু 1 বছর আগে লিখিত জমা দিয়েছিলেন, সেগুলো তিনি অ্যাকশন নিতে পারতেন মুখ্যমন্ত্রী।